নমস্কার, স্বাগত জানাই আমাদের চ্যানেল কৌতূহলীকে। চৌঠা মে, হ্যাঁ সেই চৌঠা মে, সেই বহু অপেক্ষিত চৌঠা মে, যার জন্য আমরা দীর্ঘদিন ধরে অধীর অপেক্ষায় ছিলাম এবং আলটিমেটলি তার ফলাফল অবশেষে ঘোষিত হলো। এবং যে ফলাফল আমরা দেখতে পেলাম তা কিন্তু আপামর বাঙালির আবেগকে কালেকটিভলি প্রকাশ করেছে। এই বাঙালি অবাঙালি, বাঙালির আইডেন্টিটি, তাদের পরিচিতি সব নিয়ে বহুদিন ধরে একটা বিরাট বিতর্ক চলেছিল এই বাঙালি সমাজে। বাঙালি সত্যি কোন দিকে? বাঙালি কি শুধুমাত্র একটা পলিটিক্যাল দলের দ্বারা নিয়ন্ত্রিত, নাকি বাঙালিদের সত্যি নিজস্ব চিন্তা ভাবনা আছে? এই বিষয়ে সত্যি একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন জন্মে গেছিল আমাদের মনের মধ্যে। কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর এবং সেই সমস্ত অন্ধকারের অবসান ঘটিয়ে আমরা দেখতে পেলাম এই চৌঠা মেতে একটা অভিনব ফলাফল বাঙালি আপামর জনগণকে উপহার দিল। আমি আজকে এই ভিডিওটা শুধুমাত্র আমার নিজের মনের ভাব প্রকাশ করছি না, এটা হয়তো আমারই মতো আরো বহু বাঙালিদের মনের কথা আপনাদের কাছে আজকে তুলে ধরছি এবং হয়তো আপনারা আমার এই কথাগুলো শুনে সহমত হবে। আজকে ভাবুন তো, দীর্ঘ 34 বছরে আমরা বাম শাসন দেখেছি এই পশ্চিমবঙ্গে, যা আমার মনে হয় যে কোনো সুস্থ গণতন্ত্রে কিন্তু এটা একদম বেমানান। 34 বছর ধরে একটা রাজত্ব, এটা বোঝায় যে একটা জাতি কতটা সহ্য করতে পারে। এবং তারপরে আরো 15 বছর আমরা দেখতে পেলাম একটা শাসনকাল চললো এবং সেই শাসনকালে যা যা চললো তা তো আর বলার নয়, তা আপনারা সবাই জানেন। কোনো মন্ত্রীর বাড়ির থেকে কত কোটি টাকা ক্যাশ বেরোচ্ছে এবং যেই ক্যাশ হয়তো বাঙালি শুধুমাত্র কানে শুনেছে, কিন্তু চোখে কোনোদিনও দেখেছে কিনা সেটা খুবই সন্দেহ। এই প্রথমবার দেখতে পেল। এবং শুধু তাই না, আপনারা শুধু ভাবুন যে কি পরিমাণ স্ক্যামস, কি পরিমাণ কারাপশনস এই বাঙালি দেখতে পেল এই বিগত 15 বছরে। এই যে 3টে টার্ম আমরা একটা সরকারকে দেখতে পেলাম, এই 3টে টার্ম সত্যি বাঙালিকে শিখিয়ে দিল, শুধু বাঙালি না গোটা ভারতবাসীকে চিনিয়ে দিল যে সত্যি কত রকম ভাবে ভ্রষ্টাচার, কারাপশন, স্ক্যামস, চুরি, ডাকাতি আর কত কি মানুষ করতে পারে, কতটা নিচে মানুষ নামতে পারে। সত্যি এটা একটা অধ্যায় হয়ে থাকলো। আমরা জানি না যে আগামী যে সরকার আমাদের এই পশ্চিমবঙ্গকে শাসন করবে তারা ঠিক কেমন ভাবে শাসন করবে। আমরা তাদের কাছ থেকে সুশাসনই কামনা করছি, তারা সেটাই করবে। কিন্তু যে অধ্যায়টা আমরা বিগত 15 বছরে দেখতে পেলাম, আমি নিশ্চিত এই অধ্যায়টাকে একটা কেস স্টাডি হিসেবে অবশ্যই আগামী বছরে বা আগামী দিনগুলোতে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হবে তাদেরকে এই অধ্যায়টা নিশ্চয়ই কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ানো হবে। এই একটা কেস স্টাডি হিসেবে এটা তাদেরকে দেখানো হবে যে কিভাবে একটা অপশাসন এত বছর ধরে চালানো যেতে পারে। আপনি আমার কথা শুনে কিন্তু ভাববেন না যে আমি কোনো বিজেপি কর্মী হয়ে আপনাদের কাছে এই কথাটা বলছি। আমি একদম একটি সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে এই কথাগুলো তুলে ধরছি। বিজেপির জয় অবশ্যই হয়েছে এবং তাদেরকে সেই কারণে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন। এবং আমরা আশা করছি যে আগামী দিনে তারা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে একটা সুশাসন গড়ে তুলবেন। তারা যেটাকে বলে রাম রাজ্য বা রাম রাজত্ব, ভগবান শ্রী রাম আমাদের কাছে সত্যি পূজিত, তিনি আমাদের কাছে আরাধ্য দেবতা। এই কথাটাই বাঙালিদের এতদিন ভুলিয়ে দেওয়া হয়েছিল। বলা হতো নাকি রাম বহিরাগত। ইনফ্যাক্ট স্কুলের টেক্সট বইয়ের মধ্যে এরকম ধরনের কথা প্রায় লেখা হয়েছে। ছোট ছোট শিশুদের মনের মধ্যে কথাগুলো কতটা প্রভাব ফেলতে পারে সেটাও কিন্তু বাঙালি দেখেছে এবং বাঙালি বুঝতে পেরেছে। দেখুন, আমরা এটাও দেখেছি যে ভগবান শ্রী রামের নাম করে জয় শ্রীরাম বলার জন্য কোনো এক নেত্রী গাড়ি থেকে বেরিয়ে তার পেছনে ছুটছে। এটা কি সত্যি মানায়? এটা মানায় না। তিনি শুধুমাত্র নিজের সম্মানটুকুই যে রাখেননি তা না, তিনি যে চেয়ারে বসেন, যে চেয়ারটাতে অনেক ভালো ভালো মুখ্যমন্ত্রীরা বসেছেন, অনেক শিক্ষিত মুখ্যমন্ত্রীরা বসেছেন। প্রফুল্ল চন্দ্র ঘোষের মতো একজন মুখ্যমন্ত্রী আমরা দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো একজন মুখ্যমন্ত্রী দেখেছি, ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো একজন মুখ্যমন্ত্রী দেখেছি। সেখানে তিনি এতটুকুও ভাবলেন না যে আমি এইভাবে একজন সাধারণ মানুষের স্লোগানে কি বললো না বললো আমি তার পেছনে দৌড়াবো, গাড়ি থেকে বেরিয়ে আসবো। এরকম কালচার কিন্তু বাঙালি দেখতে সত্যি অভ্যস্ত ছিল না। এবং শুধু তাই না, বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটেছে। আমাদের পশ্চিমবঙ্গে বহু মানুষের নামের সাথে রাম শব্দটা যুক্ত, বহু স্থানের সাথে রাম শব্দটা যুক্ত। তাহলে রাম বহিরাগত হলো কি করে? শ্রীরামপুরে রাম এলো কি করে? রামচন্দ্রপুরে রাম এলো কি করে? রামকৃষ্ণদেব, যার উল্লেখ তিনি প্রায় কথায় কথায় করেন, সেখানেও একটা রাম রয়েছে। তো জানি না যে উনার ঠিক কি উদ্দেশ্য ছিল এই পশ্চিমবঙ্গকে নিয়ে, কিন্তু যেভাবে উনি এতদিনের এই শাসনকালে যেভাবে সাধারণ হিন্দুদেরও নিজেদের ধর্মের প্রতি বিমুখ করে তুলেছিলেন,
এটা সত্যি ভবিষ্যতে আমাদের একটা গবেষণার বিষয় হয়ে দাঁড়াবে। যাই হোক, আমরা আসল বিষয়টা নিয়ে ফিরে আসি আবার, কারণ এগুলো তো অন্য বিষয়। এই বিষয়ে কথা বলতে গেলে তো অনেক কিছুই বলতে হবে। কিন্তু সত্যি আমরা আজকে জানি না, এই রেজাল্টের পরে নিজেদের খুব হালকা বোধ করছি। মনে হচ্ছে যেন মাথার উপর থেকে বা ঘাড়ের উপর থেকে একটা বড় পাথর বা বড় একটা পর্বত যেন নেমে গেল। অনেক বেশি রিল্যাক্স ফিল করছি। মনে হচ্ছে যেন হ্যাঁ, আগামী দিনে সত্যি আমাদের পশ্চিমবঙ্গ একটা নতুন সূর্যোদয় দেখতে পাবে। এবং সূর্যোদয়টা শুধু এই না যে কিছু বাঙালি শুধুমাত্র একটু কম ভাতা পেত, তার থেকে একটু বেশি ভাতা পাবে, না, শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের সূর্যোদয়। এবং যখন আমি উন্নয়নের কথা বলছি, তখন আমি বলছি কর্মসংস্থান, আমি বলছি সংস্কৃতি, আমি বলছি প্রত্যেকটা আপামর বাঙালির মুখে হাসি। শিক্ষিত যে বাঙালি, যারা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষা প্রাপ্ত করার পরেও যারা এই বাংলায় কর্মসংস্থান হয় না, যেসব বাঙালিদের, যারা কাজ পায় না, যাদেরকে সোজা চলে যেতে হয় ব্যাঙ্গালোরে। আমরা কোভিডের সময় দেখেছিলাম কি পরিমাণ পরিযায়ী শ্রমিক, প্রায় 50 লক্ষের কাছে পরিযায়ী শ্রমিক কোভিডের সময় এই বাংলায় ফিরেছিল। 50 লক্ষ, ফিগারটা কিন্তু একদমই কম নয়। এবং আজকে এই যে তক্তাপলটটা আমরা দেখতে পেলাম, সেটার পেছনে কিন্তু পরিযায়ী শ্রমিকদেরও একটা ক্ষোভ কিন্তু রয়েছে। রাতারাতি বিজেপির কর্মী পশ্চিমবঙ্গে তৈরি হয়নি, এটা আমরাও জানি। এটা কিন্তু সাধারণ মানুষ, বা যাদেরকে আমরা এতদিন সাইলেন্ট ভোটার্স বলে চিনতাম, যাদের জন্য বহু যারা ভোটের সমীক্ষা করে বেড়ান, যারা এক্সিট পোল এজেন্সি যেগুলো আছে, তারা পর্যন্ত এবারে এক্সিট পোল করতে পারেনি পশ্চিমবঙ্গে, শুধুমাত্র এই সাইলেন্ট ভোটার্সদের জন্য। এরা কিন্তু একটা বিরাট বড় রোল প্লে করেছে, এবং তাদের মধ্যে কিন্তু এই পরিযায়ী শ্রমিকগুলো পড়ে। এবং এই ঘটনা কিন্তু আমরা 2011 সালেও দেখতে পেয়েছিলাম। এইরকম ভাবেই কিন্তু বাম আমলের শেষের দিকেও কিন্তু বামেরা অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে উঠেছিল, অনেক বেশি দম্ভ, অনেক বেশি অহংকার তাদের মধ্যে চলে এসেছিল। আমরা কিন্তু তাদের তাও দেখেছিলাম যে 34 বছরের শাসনকাল ছিল, এবং শেষে তারা সত্যি একটা ভালো উদ্যোগ করতে গিয়েছিল, উদ্যোগ নিয়েছিল, যেটা যাই হোক হয়নি, সেটা বিভিন্ন কারণে হয়নি। কিন্তু এইটা মানে এই ঘটনাটা যে আবার ঘটবে এবং এত শর্ট টাইমের মধ্যে, এটা অনেক বাঙালি হয়তো খুব তাড়াতাড়ি বুঝতে পেরে গেছিল যে স্যাবোটার, যেটাকে আমরা বলি, এই সাইলেন্ট ভোটার বা দলের মধ্যে অনুগতরাই, যারা বাইরে দেখাচ্ছে যে আমরা দলের প্রতি সত্যি খুব আমি দলের প্রতি খুব লয়াল, দলের প্রতি খুব ফেথফুল, কিন্তু তারা ভেতরে ভেতরে যে কি চোরাস্রোত বইছে, বা তারা যে ভেতরে ভেতরে অন্য কোনো দলকে চাইছে তারা নিজেরাও, সেটা কিন্তু এই ইলেকশনে প্রমাণিত হয়ে গেল। এবং সত্যি তাদেরকে ধন্যবাদ যে তারা ওই দলের মধ্যে থেকেও বুঝতে পেরেছে যে তাদেরও কিন্তু এই দল থাকলে ভবিষ্যৎটা সত্যি অন্ধকার, এবং যত দিন যেত তত কিন্তু পশ্চিমবঙ্গ আরো একটা খাদের মধ্যে চলে যেত। আমার আজকে সত্যি অনেকগুলো কথা বলতে ইচ্ছে করছে আপনাদের সাথে, কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো তা আমি জানি না। একটা একটা করে যদি বলতে শুরু করতে হয়, তাহলে জানি না এই ভিডিওটা কতক্ষণ ধরে চলবে। তবে সত্যি যদি আমাকে কিছু বলতে হয়, তাহলে সব থেকে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছিল, যেটা আমার মনকে সব থেকে বেশি নাড়া দিয়েছে, এবং আপনাদেরও মনকে নিশ্চয়ই নাড়া দিয়েছে, আমি সত্যি তার জন্য আরো বেশি উল্লাসিত যে পানিহাটির যে কনস্টিটিউয়েন্সি, সেখানে অভয়ার মা জিতেছে। এটা সত্যি আমার মনকে ভীষণ ভীষণভাবে আপ্লুত করেছে, যে ওই একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর ছিল গোটা পশ্চিমবঙ্গে। এবং ওই জয়টা, ওই অভয়ার মায়ের যে জয়, সেটা কিন্তু শুধুমাত্র তার জয় নয়, তার মেয়ের জয় নয়, এটা কিন্তু আমাদের জয়, আপামর বাঙালির জয়, যারা দেখতে চেয়েছিল যে এই অপশাসনকে কে শেষ করতে পারে, এবং আলটিমেটলি অভয়ার কোনো বিচার হয় কিনা। সত্যি বিচার হয়তো পুরোপুরি পাইনি, কারণ এখনো অবধি জানতে পারিনি আমরা যে কে আসল দোষী। নানান রকম চেষ্টা করা হয়েছিল বিষয়টাকে পুরোপুরি ঘেঁটে দেওয়ার, কিন্তু এটাকে আমরা বলতে পারি যে এটা একটা স্টেপ এগোলো, একটা ধাপ এগোলো বিচার পাওয়ার পক্ষে, বা বিচারের পাওয়ার দিকে আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। সত্যি আজকে আমি বলবো না যে আমার বিরাট আনন্দ হচ্ছে, কারণ আগামী দিনেরটা ঠিক কিরকম হবে সেটা আমি নিজেও জানি না, এবং সেটা আমার বলার একটা কারণ আছে। এই কারণ আমরা বিগত দিনে দেখেছি যে একটা টেন্ডেন্সি রয়েছে বাংলার পলিটিক্সে, যে একটা দল হেরে গেলে তাদের দলের নানান লোকেরা আমি দেখি যে হঠাৎ করে শাসক দলের প্রতি খুব ঘেঁষে যায়, বা হঠাৎ তারা শাসক দলের অনুগত হয়ে যায়। তো আমি বলতে পারছি না যে আমি খুব আনন্দিত, কারণ আগামী দিনে আমি জানি না যে আমি আবার এই তৃণমূলের মানে এই অপশাসন যারা চালিয়েছে তাদেরকেই আমরা আবার বিজেপিতে দেখতে পাবো কিনা। কারণ সত্যি যদি সেটা হয়, তাহলে ব্যক্তিগতভাবে আমি খুব দুঃখ পাবো, কারণ আমরা তো তাদেরকে একটা অন্যরকম একটা অর্ডার পশ্চিমবঙ্গে আনবার জন্য দেখতে চেয়েছিলাম, বা তারা যে একটা সুশাসন গড়ে তুলবে। কিন্তু যারাই ইনস্ট্রুমেন্টাল ছিল অপশাসনটা চালাবার জন্য এই পশ্চিমবঙ্গে, তারাই যদি ওই দলে গিয়ে ওই সেই এক ওয়াশিং মেশিন থিওরির মতো ব্যাপারটা যদি হয়ে যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখ পাবো। তো আমি নিজস্ব ব্যক্তিগতভাবে চাই না এই ব্যাপারটা দেখতে। এখন পলিটিক্সের ব্যাপার তো আমি বলতে পারবো না, দল কি ভালো বুঝবেন না বুঝবেন সেটা দলই বিচার করবেন। কিন্তু আমার তরফ থেকে শুধু এইটুকুই বলার ছিল। আর আশা করি যে আগামী দিনে আর কিছু হোক না হোক, এই
গ্ল্যামার পলিটিক্সটা হয়তো আগামী দিনে চেঞ্জ হবে। তার কারণ বহু মানুষকে আমরা দেখেছি বিগত দিনে যে যাদের সাথে মাটির কোনো কানেকশন নেই, যারা হয়তো অনেক উঁচু উঁচু অট্টালিকায় থাকে, খুব ঝাঁ চকচকে তাদের বাড়ি, এবং তাদের কারুর ফ্লোর 30 তলায়, কারুর 32 তলায় তাদের ফ্ল্যাট রয়েছে, তাদের বাড়ি রয়েছে, কিন্তু তারা মানুষের সাথে কতটা জনসংযোগ করতে পেরেছে সেটা তো মানুষ দেখিয়েই দিল আলটিমেটলি, এবং তাদের জন্য আমি অত্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাবো। তো আমি বলবো যে যারাই শাসন করবে আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিনে, তারা এমন কোনো মানুষকে শাসন করতে দিক, বা এমন কোনো মানুষকে জনপ্রতিনিধি বানাক যারা মানুষের মধ্যে থেকেই, মানে সাধারণ মানুষের মধ্যে থেকেই যারা উঠে আসবে। এমন কাউকে না দিক যে শুধুমাত্র তারা নিজেদের ওই পরিচিতি বা নিজেদের জনপ্রিয়তা সেইটাকে কাজে লাগিয়ে কিছু অর্থ লাভ বা কিছু বেনিফিট, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল বেনিফিট বা কিছু ভাতা, কিছু অ্যালাউয়েন্সেস, এইগুলো তারা পেয়ে নিজেদের কেরিয়ার গড়বে, এটা আমি চাই না। আমি চাই একদম মাটির থেকে কেউ উঠে আসুক, যারা সত্যি স্ট্রাগল করেছে, যারা সত্যি হয়তো তাদের বাড়িতে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, যাতে হ্যারিকেনে পড়াশোনা করে যারা বড় হয়ে উঠেছে, এরকম ধরনের মানুষ চাই, যারা সত্যি মানুষকে চেনে, মানুষকে জানে, সমাজকে চেনে, সমাজের প্রয়োজনীয়তাগুলো বোঝে। সেরকম মানুষকে আমরা চাই যে আগামী দিনে যেই শাসন করুক আমাদের রাজ্য, তারা যাতে সেরকম ধরনের মানুষকেই জনপ্রতিনিধি বানায়, এটাই আমি চাইবো। এই পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার সব থেকে যে বিষয়টা আঘাত লেগেছে সেটা কি জানেন? যেটা আমি নিজে একজন শিক্ষার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, তো আমার সব থেকে বেশি আঘাত লেগেছে যে কিভাবে এই শিক্ষা ব্যবস্থাটাকে তিলে তিলে এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করা হয়েছে। দেখুন, আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছি না, আমরা সবসময় জানতাম যে টিচিং প্রফেশন হচ্ছে সব থেকে নোবেল প্রফেশন, এবং টিচার্সদের এই সমাজে যে সম্মান তা অন্য কোনো প্রফেশনে কিন্তু সেই সম্মানটাকে দেওয়া হতো না, অ্যাটলিস্ট সেইটুকুই আমরা জানতাম। কিন্তু এই 15 বছরের শাসনকালে আমরা একটা বিষয় দেখতে পেলাম যে টিচারদের তো চাকরি গেলই, সেটা আমি আলাদা বাদ দিলাম, যারা যোগ্য নয়, অযোগ্য টিচারদের শুধুমাত্র পয়সার বিনিময়ে যেভাবে চাকরি দেওয়া হয়েছে, এবং যারা যোগ্য তারা দিনের পর দিন কিভাবে কলকাতার রাজপথে বসে বসে দিনের পর দিন আন্দোলন করে গেছে এই কড়া রোদের তলায়, এবং রীতিমতো সেখানে হয়তো সন্তান সম্ভবা মা এবং ছোট ছোট যাদের শিশু রয়েছে তারা পর্যন্ত হাউতাশ করেছে যে তাদের যোগ্য চাকরি যাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। অথচ আমরা এও দেখেছি যে কিভাবে সরকার তার নিজের অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে এবং সেই পুলিশকে কাজে লাগিয়ে যারা নিজেরাও সরকারি কর্মচারী, এক শ্রেণীর সরকারি কর্মচারী হয়ে কিভাবে তাদেরকে কাজে লাগিয়ে আরেক শ্রেণীর সরকারি কর্মচারীদের লাঠি পেটা করা, লাথি মারা, কত কি আমরা দেখেছি। শুধু কষ্টের জায়গাটা কি জানেন তো, যে শিক্ষাঙ্গনে এই যে ছোট ছোট বাচ্চারা যে স্কুলে যাবে, কাদের দেখে যাবে? বাবা মায়েরা যে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাবে স্কুলে, কাদের দেখে পাঠাবে? স্কুলের শিক্ষকদের দেখেই তো পাঠাবে। তাদের যোগ্যতা, তাদের যে জ্ঞান, তাদের যে মোরাল লেসনগুলো, সেগুলো শেখাবার জন্যই তো বাচ্চাদের পাঠানো হয় স্কুলে। সেখানে যদি বাচ্চাগুলো টিভির সামনে বাড়িতে বসে দেখে যে এত হাজার টিচার চাকরি চলে গেছে, যাদের মধ্যে তাদের স্কুলে এতদিন ধরে যে টিচার পড়িয়ে গেছেন তারও নাম রয়েছে, সেই বাচ্চাটির মনের মধ্যে কি প্রভাব পড়ে সেটা কখনো ভেবেছেন? সেটা এর আগে কিন্তু কোনোদিনও কোনো পশ্চিমবঙ্গের এই শাসনকালে কেউ দেখেনি, যা এই সময় দেখতে পেল। সত্যি এটা অভাবনীয়। কিভাবে শুধুমাত্র এই মানুষগুলোর যে চাকরি চলে গেল তা নয়, যাদের চাকরি রয়ে গেল না তাদের প্রতিও কিন্তু এই ছোট শিশুগুলো বা তাদের বাবা মায়েরা, অভিভাবকরা, তারা সন্দেহের চোখে তাকিয়ে থাকবে, এবং নতুন কোনো টিচার রিক্রুট হলেও আগামী দিনে ভাববে যে এ কি সত্যি পড়াশোনা করে চাকরিটা পেয়েছে, নাকি আবার কাউকে ঘুষ টুস দিয়ে বা কোনো নেতাকে টাকা দিয়ে তারপরে চাকরিটা পেয়েছে। এইটা কিন্তু উনার একটা বিরাট বড় অবদান রয়ে গেল। উনার বলতে কার সেটা আমি আশা করি আপনি বুঝতেই পারছেন প্রত্যেকে। এই অপশাসন কত আমরা দেখবো আর কতটাই বা বলবো। দেখুন, শিক্ষাঙ্গনের দুর্নীতি তো হয়েছেই, সেটা নিয়ে আমি বাদই দিলাম। সেটার মধ্যে যদি আরো অ্যাড করতে হয় তাহলে আমি বলবো রিসেন্টলি যে এসএসসি পরীক্ষাগুলো হলো, সেটাতেও আপনারা জানেন কিভাবে এসএসসি পরীক্ষাটা হয়েছে। যারা টেন্টেড ক্যান্ডিডেটস ছিল তাদেরকে আবার পুনরায় কিভাবে জোর করে সুপ্রিম কোর্টের রায় না মেনেও তাদেরকে কিভাবে চাকরির পরীক্ষায় বসতে দেওয়ার, ফোন দিয়ে আটা, কিভাবে যারা ফ্রেশার তাদের ওই 10 নম্বর যে ফ্রেশারের কোয়ালিফিকেশনের যে নাম্বারটা, সেটা তাদের না থাকা সত্ত্বেও তাদেরকে পরীক্ষায় বসার টোপ দেওয়া, তাদের থেকে টাকাটা তুলে নেওয়া, ফর্মটা বিক্রি করিয়ে দেওয়া, এই সবই তো দেখেছি। আমরা দেখেছি কিভাবে ফ্রেশারদের প্রতি এই ঠকানোটা হলো। এই 10 নম্বরটা কিন্তু তারা পেল না, 70 নম্বর পেয়ে গেল। তারা রিটেনে 60 নম্বর পেয়ে গেল, কোয়ালিফিকেশনে 10 নম্বর পেয়ে গেল, কিন্তু এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা দিতে পারলো না। সেই জায়গাগুলো কারা নিয়ে নিল? ওই টেন্টেড ক্যান্ডিডেটস গুলো নিয়ে নিল। এইভাবে কলমে ইনডাইরেক্টলি কিভাবে
ওই দুর্নীতিগ্রস্ত টিচারগুলোকেই আবার পদে ফিরিয়ে আনা যায়, সেটাই কিন্তু আবার আমরা দেখতে পেলাম। আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি অনেক জনমুখী প্রকল্প চালু করেছিলেন। তার মধ্যে আমরা কন্যাশ্রী দেখেছি। সত্যি নিশ্চয়ই কন্যাশ্রীতে অনেক মানুষ বেনিফিটেড হয়েছেন, আজও হচ্ছেন, হয়তো সেটা চালিয়ে নিয়ে গেলে আগামীতেও হবেন। কিন্তু কন্যাশ্রীতে কি এটাও জানেন যে কত বাল্য বিবাহ পর্যন্ত হয়ে যাচ্ছে গ্রামের ভেতরে? এই টাকাটা কি আদেও সৎভাবে পড়াশোনার ক্ষেত্রেই কাজে লাগছে না লাগছে না, এর মনিটরিং কে করে? কেউ কিন্তু করে না। এবারে স্বাস্থ্য ব্যবস্থায় আসি। স্বাস্থ্য ব্যবস্থায় নিশ্চয়ই আপনারা বিগত দিনে দেখেছেন যে সেবাশ্রয় মানে মেডিকেল ক্যাম্প বা হেলথ ক্যাম্প করা হয়েছিল। আচ্ছা বলুন তো, যদি মেডিকেল ব্যবস্থা যদি এতটাই ভালো হয়ে থাকে, যেখানে সমস্ত মানুষরা সব রকম পরিষেবা পাবে, তাহলে আলাদা করে এই ক্যাম্প করার কি প্রয়োজন ছিল? এটা কি একটা গিমিক না, বা এটা কি একটা ওই শোম্যানশিপ না? আপনাদের কি সেটা মনে হয় না? এই যে এই স্বাস্থ্যসাথী কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ডটাও একটা ভালো উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। কিন্তু আপনারা বলুন তো, যে স্বাস্থ্যসাথী কার্ডের যে 5 লাখ টাকা করে মানুষ পাচ্ছে, এটার সাথে সাথে যদি আয়ুষ্মান ভারতেরও 5 লাখ টাকা যদি মানুষ পেত এতদিন ধরে, যেটা জোর করে পশ্চিমবঙ্গের মানুষদের নিতে দেওয়া হয়নি, জোর জুলুম করে, তা গরিব মানুষগুলো যদি 5 লাখের বদলে 10 লাখ না হয় বেনিফিট পেত বা মেডিকেল ইন্স্যুরেন্স পেত, ক্ষতিটা কি হতো? আজকে কথা বললে তো অনেক প্রসঙ্গেই ওঠে, কিন্তু বলতে গেলে সত্যি দুঃখ লাগে যে কি কষ্টের মধ্যে আমরা সাধারণ মানুষরা ছিলাম। এবং আপামর বাঙালি কিন্তু সেই জবাবটা তাদের ওই ইভিএম মেশিনে গিয়ে দিয়েছে। ইভিএম মেশিনের কারচুপি কি কিরকম ভাবে হয়েছে বলুন তো এর আগে? আজকে আমরা যে ইলেকশনটা দেখতে পেলাম, সেটা তো একটা অভাবনীয়, আনপ্রেসিডেন্টেড একটা ইলেকশন, যেখানে সত্যি আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, এবং যে ফোর্স আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে প্রোঅ্যাক্টিভলি কাজ করেছে, তাদেরকে সত্যি আমি ধন্যবাদ জানাবো যে এই প্রথম একটা ইলেকশন হলো যেখানে একজনেরও মৃত্যু হয়নি। এর আগে সামান্য একটা পঞ্চায়েত ইলেকশনেও কত মায়ের কোল খালি হয়ে গেছে তার কোনো ঠিক নেই। এবং আমরা এমনও দেখেছি, মানে সেই দলের কোনো এক অনুগত ব্যক্তি শুধুমাত্র নিজের দলকে জেতাবার জন্য ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিয়েছেন। এরকমও কিন্তু আমরা দৃশ্য এই পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। যাই হোক, শুরু করলে তো শেষ হতে চাইবে না। ওই যে বললাম, লিস্ট এতটাই লম্বা যে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু লিস্ট শেষ হবে না। তো দর্শক, আমি আবার বলছি যে আমার কোনো পার্টিকুলার দলের প্রতি যে আনুগত্য থেকে এই কথাগুলো আজকে আমি বললাম তা নয়। শুধুমাত্র একজন সাধারণ মানুষ যেভাবে এই সমাজকে বঞ্চিত করা হয়েছে, এই সমাজের যে প্রাপ্য ন্যায়গুলোর থেকে এই মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, এবং মানুষ যেরকম অপশাসন সমস্ত ক্ষেত্রে দেখতে পেয়েছে, সেটা শিক্ষাঙ্গনে বলি বা আমরা স্বাস্থ্যের জায়গায় বলি, বা ইনফ্যাক্ট রীতিমতো জুডিশিয়াল সিস্টেমে পর্যন্ত কিভাবে নাক গলিয়ে সেখানেও কিভাবে বিভিন্ন রকম কেসকে ইনফ্লুয়েন্স করাতে দেখেছি। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা কিভাবে শুধুমাত্র সেন্টারের বা দিল্লির বড় বড় আইনজীবীদের পকেটে চলে গেছে আমাদের সাধারণ মানুষের টাকা, শুধুমাত্র তাদের কেসগুলো জেতাবার জন্য। ডিএ মামলায় সরকারি কর্মচারীদের ডিএ না দেওয়ার জন্য, সেই ডিএটাকে আটকাবার জন্য আমাদের মানুষের পকেটের টাকা, ট্যাক্সের টাকা, কষ্ট করে রোজগার করা টাকাগুলো বড় বড় সব আইনজীবীদের পকেটে কিভাবে চলে গেছে তা আমরা বিগত দিনে দেখতে পেয়েছি। তো আশা করি মানুষ, আপনাদের যারা এতদিন ধরে এই দলটা করেছেন, আপনাদেরও সদ্বুদ্ধি হোক, এটা আমি চাই। আমি কামনা করি যে আপনারাও বুঝুন যে এই দলটা আপনাদেরকে কিভাবে ঠকিয়েছে, যে আপনারা আজকে আপনাদের প্রাপ্য ডিএ থেকে আপনারা বঞ্চিত হয়েছেন। যারা সরকারি কর্মচারী, যারা সেই দলটাকে এতদিন ধরে আপনারা সাপোর্ট করে গেছেন, তারাও বুঝুন। শুধুমাত্র বাঙালি অস্মিতা আর বহিরাগত আর বাঙালি আমরা, দাদা যদি আমাদেরই বাংলা হতো না, তাহলে এখানকার বাঙালিরা যারা বাইরে স্টেটে কাজ করতে যাচ্ছে, তাদের প্রতিও যদি একই রকম অন্যায় হতো, তাহলে তার জন্য দায়ী হতাম আমরা। এখানকার বহু বাঙালিরা ওই বাইরের রাজ্যে খেটে খেতে চায়, তারা নিজেদের পরিবার পরিজন ত্যাগ করে বিভিন্ন প্রান্তে গিয়ে তারা কাজ করছে। কেন কাজ করছে না? এখানে সেই কর্মসংস্থান নেই, তাই আপনারা কর্মসংস্থান তৈরি করতে পারছেন না। অথচ আপনারা এখানকার বহিরাগত, যারা যাদেরকে সো কল্ড আপনারা বহিরাগত বলছেন, তারাও কিন্তু এই ভারতবর্ষেরই মানুষ। তারা আমাদের এখানে আসবে, আমরা তাদের ওখানে যাব, সব জায়গায় ব্যবসা বৃদ্ধি হবে, ব্যবসা বিনিময় হবে। এইভাবেই তো একটা দেশ গঠন হয়। এত যদি আমরা ডিভিশন শুরু করে দিই নিজেদের মধ্যে, তাহলে একটা নেশনের আইডিয়া কি করে হবে বলুন তো? ও হ্যাঁ, আর সব থেকে বড় বিষয় যেটা আমি আগামী যারা সরকার গঠন করবে তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব এই বর্ডার ডিসপিউটটা কিন্তু আপনারা দেখুন, একটু অ্যাড্রেস করুন। এই বর্ডার নিয়ে দীর্ঘ বহু বছর ধরে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে গেছে, এবং আমরা দেখেছি যে আমাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা সময়তে এই পার্টিকুলার ইস্যুটাকে কেন্দ্র করেই কিন্তু লোকসভার প্রাঙ্গণে কিরকম ভাবে
তিনি চিৎকার করে তিনি পেপার ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের দিকে এবং দাবি করেছিলেন যে বহিরাগত এই পার্শ্ববর্তী দেশ থেকে লোক ঢুকিয়ে এনে কিভাবে ভোট ব্যাংক বানানো হচ্ছে। এবং বিগত কিছু দিনে আমরা কিন্তু সেটাও হতে দেখেছি পশ্চিমবঙ্গে, এবং সেটা বিরাট পরিমাণে। কিভাবে একজন বাংলাদেশি মানুষ তিনি এসে আমাদের এখানকার একটি দলের হয়ে, মানে ভারতের দলের হয়ে ভোট প্রচারে নামতে পারেন, এটা সত্যি আমার কাছে একটা অভাবনীয় বিষয় ছিল, এবং এটাও আমাদের দেখতে হয়েছে। তাই এই বর্ডার ইস্যুটাকে যতটা তাড়াতাড়ি অ্যাড্রেস করা যায় আমি ভারত সরকারকে বলবো, এবং এখানকার যারা সরকার গঠন করবে তাদেরকেও বলবো যে সেন্টারের সাথে তারা যাতে হাতে হাত মিলিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব হোক এই ব্যাপারটাকে যাতে সলভ করা যেতে পারে। আজকে অনেকগুলো কথাই আপনাদেরকে বললাম, নিজের মনের কথা। জানি না এর কি প্রতিক্রিয়া আপনাদের মনের মধ্যে হবে, এবং আমি জানি না আমি ঠিকভাবে আমার মনের কথাগুলো আপনাদের কাছে ব্যক্ত করতে পারলামও কিনা, বা আপনাদের মনের মধ্যে সেই দাগটা কাটলো কিনা। অবশ্যই হয়তো আপনাদের আমার মনের কথাগুলো শুনে কেউ কেউ হয়তো সহমত প্রকাশ করবেন, কেউ কেউ হয়তো করবেন না। যেটাই হোক অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাদের মতামত দেখতে চাই, আপনাদের মতামত শুনতে চাই। অবশ্যই আপনারা লিখুন যেটাই আপনাদের মতামত হোক। এবং আমি শুধু এটাই চাইবো যে আপনারা যে দলেরই হোক, যে পলিটিক্যাল ইডিওলজিরই হোক না কেন, আপনারা দেশকে আগে রাখুন। কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করা যায় না, শিক্ষায় কম্প্রোমাইজ করা যায় না, দেশের সুরক্ষায় কম্প্রোমাইজ করা যায় না, মানুষের স্বাস্থ্যের জায়গাটাতে কম্প্রোমাইজ করা যায় না। তাই এমন কিছু করবেন না যাতে এই জায়গাগুলো কম্প্রোমাইজড হয়। আশা করি যারা আমার ভিডিও দেখছেন তারা আপনাদের নিজেদের মতামত জানাবেন, এবং প্রত্যেকেই আশা করবেন এবং কামনা করবেন এবং প্রার্থনা করবেন যাতে আমরা আবার পশ্চিমবঙ্গে একটা সুশাসন দেখতে পারি, যেই সরকারে আসুক না কেন। কোনো সরকারকেই আমরা কখনোই পারফেক্ট বলতে পারি না। আমরা সেই সিনেমাটা দেখেছিলাম না, রং দে বসন্তীতে, একটা বিরাট সুন্দর ডায়লগ ছিল, খুব সুন্দর, যে कोई भी सरकार परफेक्ट नहीं होता है, इसको कोई भी देश পারফেক্ট নেই হতে হয়, उसको পারফেক্ট বানানা পড়তা হয়। তো সেটাই কিন্তু আমাদেরকে করতে হবে, আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে, এবং সরকারের সাথে হাতে হাত মিলিয়ে আমাদেরকে একটা সুশাসন গড়ে তুলতে হবে সমস্ত জায়গাতে। সেটা শিক্ষাঙ্গনে হোক, সমাজে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে কিন্তু দেখতে হবে যাতে আগামী দিনে যে অন্যায়গুলো মানুষের সাথে হয়েছে পশ্চিমবঙ্গে, সেগুলো যাতে আগামী দিনে আর না হয়। কোনো মানুষের মায়ের কোল যাতে খালি না হয়, কোনো স্ত্রীর সিঁদুর যাতে মুছে না যায়, কোনো সন্তান তার বাবা হারা যাতে না হতে পারে, এটাই আমাদের দেখব। পলিটিক্যাল কালচারটাকেই আমাদেরকে চেঞ্জ করতে হবে। আশা করি যে আপনারা সহমত হবেন, আপনাদের মতামত জানান। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রার্থনা করবেন যাতে আমরা আবার একটা নতুন সূর্যোদয় দেখতে পাই এই পশ্চিমবঙ্গে। নমস্কার।